টালা থানার হাত থেকে তদন্তভার ইতিমধ্যে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ বা ডিটেকটিভ ডিপার্টমেন্টকে দিয়ে দেওয়া হয়েছে এবং আজকে এই 5 জন যাদেরকে গতকালকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে 3 জন লিফটম্যান এবং 2 জন সিকিউরিটি পার্সোনাল রয়েছেন, তাদেরকে নিজেদের হেফাজতে চেয়েই কিন্তু ডিটেকটিভ ডিপার্টমেন্ট আজকে শিয়ালদা আদালতে আবেদন করবে। আজকে 12টা থেকে 1টা বা 1টার কিছু পরেই কিন্তু এই 5 জনকে আদালতে তোলা হবে এবং যাদের বিরুদ্ধে বিএনএস অ্যাক্টের 105/3 সাবক্লজ 5 অর্থাৎ অনিচ্ছাকৃত খুনের অভিযোগ কিন্তু দায়ের করা হয়েছে। গতকালকে আমরা জানি যে অরূপ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের তরফে বারবার অভিযোগ তোলা হচ্ছিল যে প্রথমত দুর্ঘটনাটি ঘটলো কিভাবে, তাদের যেটা প্রশ্ন ছিল বা তাদের যেটা অভিযোগ ছিল যে রক্ষণাবেক্ষণের অভাব এক, দ্বিতীয়ত হচ্ছে কোনো রকম লিফটম্যান বা সিকিউরিটি গার্ড সেই সময় ছিল না এবং যখনই ঘটনাটি ঘটে যায় তখন উদ্ধার কাজের ক্ষেত্রে একটা প্রবল অনীহা বা গাফিলতি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ছিল। তো সেই পরিপ্রেক্ষিতে যে লিখিত অভিযোগ গতকালকে অরূপ বন্দ্যোপাধ্যায়ের বাবা ডিসি নর্থ দীনেশ কুমারের হাতে তুলে দেন, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই 105/3 নম্বর ধারাতে এই মামলা রুজু করা হয়েছে এবং এই 5 জনের ডিউটি গত পরশু থেকে গতকাল সকাল পর্যন্ত কিন্তু ছিল এই ট্রমা কেয়ার যে বিল্ডিং রয়েছে সেই লিফটের কাছে। ফলত ঘটনার সময় তারা কেন ছিলেন না, লিফটম্যানের যে দায়িত্ব ছিল সেইখানে লিফটের ভেতরে থাকা বা এলিভেটরের ভেতরে থাকা, তিনি সেই সময় কোথায় ছিলেন এবং যে বয়ান ইতিমধ্যে তার স্ত্রী দিচ্ছেন অর্থাৎ মৃতের স্ত্রী দিলেন যে যখন বেসমেন্টে লিফটটি এসে আটকে যায় এবং তারা যখন বেরোনোর চেষ্টা করছিলেন সেই সময় তারা কিন্তু প্রাণে বেঁচে যেতে পারতেন প্রত্যেকেই, বিশেষ করে তার স্বামী, কিন্তু তারা সেই সময় বেরোতে কেন পারেননি? কারণ ঠিক লিফট খোলার পরে একটা গ্রিল ছিল, যে গ্রিলটা কিন্তু তালা দিয়ে লক করা ছিল, সেই লকের চাবি যার কাছে ছিল তিনিও কিন্তু কার্যত অনুপস্থিত ছিলেন দীর্ঘ সময় ধরে। ফলত এই 5 জন ছাড়াও এই গাফিলতিতে আর কারা কারা যুক্ত খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ট্রমা কেয়ার বিল্ডিংয়ের ইন্টারনাল যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে, ফুটেজ রয়েছে, সেগুলোকে ইতিমধ্যে কালেক্ট করা হয়েছে, সেগুলোকে বিশ্লেষণ করা হচ্ছে এবং আজকে ফরেন্সিক এক্সপার্টেরও কিন্তু হসপিটাল প্রেমাইসেসে আসার কথা রয়েছে। কেন না, এই লিফট কি করে ব্রেকডাউন হলো, এর আগেও অন্যান্য রোগীর পরিবারও গতকালকে স্টেটমেন্ট দিয়েছিলেন যে গত 2 থেকে 3 দিন এই 2 নম্বর এলিভেটরটি কিন্তু কার্যত প্রবলেমেটিক ছিল। ফলত কেন সেটাকে কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি বা সেটাকে কেন সার্ভিসিংয়ে পাঠানো হলো না, এই যাবতীয় বিষয় কিন্তু খতিয়ে দেখা হবে। পাশাপাশি ফরেন্সিক টিম এক্সপার্ট আজকে এসে মূলত এটি রক্ষণাবেক্ষণের কোনো রকম সমস্যা ছিল কিনা, এটার কোনো মেকানিক্যাল ত্রুটি ছিল কিনা, কিভাবে এই লিফটের এত বড় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো সেটা তারা খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট কলকাতা পুলিশকে দেবেন। আমরা জানি যে গতকালকে পিএম হয়েছিল অরূপ বন্দ্যোপাধ্যায় এবং সেখানে যে ধরনের ইনজুরি তার শরীরে পাওয়া গেছে সেটাও কিন্তু ফরেন্সিক এক্সপার্টরা খতিয়ে দেখবেন। তার কারণ হচ্ছে সেখানে দেখা গেছে যে 2টো এলিভেটরের গেটের মাঝখানে কার্যত পড়ে গিয়েছিলেন অরূপবাবু এবং তাতে মর্মান্তিক মৃত্যু তার হয়, অর্থাৎ পলিট্রমাটিক তার একাধিক আঘাত ছিল, যেখানে শরীরের ভিতরে কিডনি থেকে লিভার থেকে যাবতীয় যে একেবারে ভেতরের যে অংশ থাকে তা কিন্তু কার্যত রাপচার হয়ে গিয়েছিল, অর্থাৎ ফেটে গিয়েছিল। এছাড়া বুকের হাড় বা পাঁজর রিবস সেটা পুরোপুরি ভাঙা অবস্থাতে ছিল, শরীরের বাঁ দিকের একাধিক অংশে আঘাতের চিহ্ন ছিল। ফলত এই আঘাত কিভাবে হলো এবং তার মৃত্যুর যেভাবে হয়েছে সেই গোটা বিষয়টি খতিয়ে দেখতে কিন্তু সেই ফরেন্সিক এক্সপার্টরা এখানে আসবেন এবং যাবতীয় বিষয় তারা কিন্তু খতিয়ে দেখার একটা দেখবেন এবং তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও তোমার কাছে ফিরে আসবো। তবে আরজিকর কাণ্ডের পরই কিন্তু রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা এবং পরিকাঠামো নিয়ে প্রশ্ন ওঠে। রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা ও পরিকাঠামো ঠিক করতে কমিটি তৈরি করা হয়। গতকালের ঘটনায় আবার সেই নিরাপত্তা ও পরিকাঠামো নিয়েই ফের প্রশ্ন উঠল। গত 1 বছর 7 মাসে হাসপাতালগুলির নিরাপত্তা ও পরিকাঠামো আদৌ কি উন্নত হয়েছে, এই প্রশ্ন যেমন উঠছে সেই সঙ্গে এ প্রশ্নও থাকবে যে সঙ্গে সঙ্গে কেউ কেন তালা ভেঙে বা খুলে বেসমেন্টে নামলেন না। আমি এই নিয়ে আরও একবার চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে। সুকান্ত, একাধিক প্রশ্ন আগেও উঠেছিল, কমিটি তৈরি করা হয়েছিল, ব্যবস্থা নেওয়া হবে এমন আশ্বাসও দেওয়া হয়েছিল, কিন্তু এই কদিনে যে ছবিটা একদমই বদলায়নি, গতকালের ঘটনা তা ফের একবার প্রমাণ করলো। একেবারে দেখো, গতকালকে অনিকেত মাহাতোরা এমএসভিপির কাছে গিয়েছিলেন এবং তারা 2 পাতার একটি ডেপুটেশনও জমা দিয়েছেন এবং সেই পরিপ্রেক্ষিতে তারা যেটা ডিমান্ড করেন যে অভয়াকাণ্ডের পরে তারা যে 2টো বিষয় সোচ্চার হয়েছিলেন, এক হচ্ছে হাসপাতালের নিরাপত্তা, অর্থাৎ সেখানে শৃঙ্খলাজনিত যে সমস্ত সমস্যা দেখার কথা রয়েছে সেটার উন্নতি এবং অবশ্যই পরিকাঠামোর উন্নতি। আমরা জানি যে কলকাতা হাইকোর্টের নির্দেশে এখানে অভয়াকাণ্ডের পর থেকে সিআইএসএফ বা সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছে, কিন্তু পরিকাঠামোর যে উন্নতি সেভাবে হয়নি, সেই অভিযোগই কিন্তু তুলছেন অনিকেত মাহাতোরা। তার কারণ গতকালকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা এমএসভিপির কাছে ডেপুটেশন দিয়েছেন এবং আগামী মঙ্গলবার এমএসভিপি সহ বাকিদের সাথে একটি মিটিং হওয়ার কথা রয়েছে, যেখানে পরিকাঠামোগত যে বিষয়গুলো রয়েছে সমস্ত কিছু সেখানে দেখা হবে এবং কার গাফিলতিতে এত বড় দুর্ঘটনা ঘটলো সেটাও কিন্তু সেই মিটিংয়ে আলোচনা হবে। এছাড়া অতীন ঘোষ, যিনি এই হাসপাতালের রোগী কল্যাণ কমিটির তিনি মেম্বার রয়েছেন দীর্ঘদিন, তার আগে তিনি চেয়ারম্যান ছিলেন, তিনিও কিন্তু সাফ বলেছেন যে এটা প্রশাসনিক গাফিলতি এবং এটা নিয়ে আগামী সোমবার দিনকে তিনি পিডব্লিউডি অর্থাৎ যার আন্ডারে এই সমস্ত বিল্ডিংগুলোর ভেতরে যে ইলেকট্রিক্যাল
ক্রিটিক্যাল যে সমস্ত জিনিসপত্র থাকে, যেমন সেখানকার একেবারে সুইচ বোর্ড থেকে শুরু করে লিফটের ম্যানেজমেন্ট, যাবতীয় যে পিডব্লিউডি দেখে তাদের সাথেও কিন্তু একটা মিটিং হওয়ার কথা রয়েছে এবং সেখানে একাধিক প্রস্তাব দেওয়ার কথা রয়েছে। কিন্তু প্রশ্ন সেই একই জায়গায়, যেটা পরিবার বলেছে যে কোনো একটা ঘটনার ঘটে যাওয়ার পরে ঘুম ভাঙে প্রশাসনের। এক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে হাসপাতাল এখন এসে এই মিটিং করছেন, অথচ তার বছর দুয়েক আগে কিন্তু অভয়াকাণ্ড এবং তাকে কেন্দ্র করে এত বড় আন্দোলন হলো। সেই আন্দোলনের জেরে যে পরিকাঠামোগত উন্নতি এক শিখেও এগোয়নি। গতকালকে অরূপ বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে তার পরিবার প্রশ্ন তুলছে যে দেখা যাচ্ছে এক্ষেত্রে কিন্তু কোনো রকম পরিকাঠামোতে উন্নতি হয়নি। তো সার্বিক বিষয় নিয়ে আগামী সোম ও মঙ্গলবার 2 দফাতে মিটিং হওয়ার কথা রয়েছে কিন্তু আরজিকর হাসপাতালে। ধন্যবাদ সুকান্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।